বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে করোনা মহামারীর কারণে সারা বিশ্বব্যাপী একটা করুণ পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের ব্যতিক্রম নয় এবং বাংলাদেশে আপাতত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ আছে। তো এরকম এই ধরনের একটা পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তো অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সেই জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাকে এই ধরনের মহতি কাজে একজন রিসোর্স পার্সন হিসাবে নিয়োগ দেওয়ার জন্য, মনোনীত করার জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি তোমরা এই করোনা মহামারীকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখছো এবং তোমরা ভালো আছো। তো এর পূর্বে আমি তোমাদের সাংগঠনিক আচরণ এই কোর্সের 5টি অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছি। তোমরা জানো যে এটি বিবিএ অনার্স পার্ট 3 মার্কেটিং বিভাগে এটি একটি কোর্স। তো আজকে আমি তোমাদের এই কোর্সের 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায়ে আলোচনায় যে বিষয়টি রয়েছে সেটি হলো এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন, অর্থাৎ ক্ষমতায়ন ও অংশগ্রহণ। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টি আলোচনার শুরুতে আমরা প্রাথমিক কিছু কথাবার্তা বলবো। যে আমরা জানি যে বর্তমানে সারা বিশ্বেই আধুনিক যে ব্যবস্থাপনা, এই ধারণাটি ব্যবহার হচ্ছে এবং আধুনিক ব্যবস্থাপনা এবং সাংগঠনিক আচরণ এই বিষয়টি পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার অংশগ্রহণ ধারণাটি সম্পূর্ণ আধুনিক এবং নবতর সংযোজন। আমরা জানি যে ব্যবস্থাপনা যে শাস্ত্র রয়েছে এটির উন্নয়ন এবং কর্মচারীদের সংগঠনের আচরণের উপর অধিক গুরুত্ব আরোপ যখন থেকে শুরু হয়, মূলত তখন থেকেই কর্মচারী এবং ব্যবস্থাপক বা ব্যবস্থাপনাদের যৌথ সমন্বয়ে অংশগ্রহণের যে ধারণাটি, এইটি ব্যবস্থাপনাবিদদের নিকট দৃষ্টি আকর্ষণ করা শুরু হয়। বর্তমানকালে যারা প্রতিষ্ঠান পরিচালনা যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের প্রশিক্ষণ এবং উন্নয়নের বিষয়টি যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কর্মীদেরকেও অংশগ্রহণের প্রতি সমান উৎসাহ তারা দেখাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে যে বর্তমানে শুধু মালিক ব্যবস্থাপনা পক্ষ বা মালিক পক্ষ এই প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য যথেষ্ট নয়। প্রতিষ্ঠানে অধিকতর কল্যাণ সাধনের জন্য অবশ্যই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি কর্মীদেরও অংশগ্রহণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রতিষ্ঠানে কর্মচারী যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তারা তাদের মন থেকে এটা পোষণ করে যে তারাও প্রতিষ্ঠানে একটি অংশ, প্রতিষ্ঠান তাদের গুরুত্ব দিক, মালিক পক্ষ তাদের গুরুত্ব দিক এবং তাদেরকে স্বীকার করে নিক, তারা যে প্রতিষ্ঠানের অংশ এটা তারা স্বীকার করে নিক। এবং এটা করা হলে তারা অধিক উৎসাহী হয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে পরিকল্পনা দেয় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ গ্রহণ করে এবং প্রতিষ্ঠান ধীরে ধীরে সফলতা লাভ করতে পারে। তো এই বিষয়টির দিকে লক্ষ্য করেই বর্তমান আধুনিক ব্যবস্থাপনায় বা সাংগঠনিক আচরণে এই অংশগ্রহণের বিষয়টি একটি নবতর সংযোজন। তো সেই অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো ক্ষমতায়ন কি। আমরা জানি যে সমাজে কিছু সংখ্যক লোক থাকে যারা সবসময় মনে করে যে তারা যে পথে চলবে বা যেভাবে চলছে সেক্ষেত্রে তারা এই পথগুলো নিয়ন্ত্রণ করা বা যে পরিবেশ আছে এটা নিয়ন্ত্রণ করার অক্ষমতা তারা সবসময় অনুভব করে। তারা সবসময় মনে করে যে বিভিন্ন সমাজে যে বিভিন্ন সংগঠন আছে তারা ওইটার উপর নির্ভরশীল এবং কার্য সম্পাদনের ক্ষেত্রে তারা শুধুমাত্র তাদের নির্দেশনা মেনে চলে। কোন ক্ষেত্রে যে তাদের অবদান আছে এটি তারা অনুভব করতে পারে না। তো এই ক্ষেত্রে যে তাদের যে কোনো ক্ষমতা নেই, তাদের যে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই, এটা থেকে তাদের অনেক সময় হতাশার জন্ম দিয়ে থাকে। এবং যদি কোনো প্রতিষ্ঠান হয় এবং এই প্রতিষ্ঠানগুলো সে যদি কোনো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হয়, সেই প্রতিষ্ঠানে যদি কোনো বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে কর্মী যারা রয়েছে
এই কর্মীরা এই সাংগঠনিক অবস্থা যে পরিবর্তন করা হবে, সেক্ষেত্রে কর্মীদের যে নিজস্ব দক্ষতা আছে, এটা এই পরিবর্তনের সাথে এটা খাপ খাওয়াতে না পেরে একটা সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে। তো কর্মীদেরকে যদি এই ধরনের পরিবর্তনের সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে তারা আত্মবিশ্বাসী হবে। তারা মনে করবে যে না, এই ধরনের কাজ করার তাদের ক্ষমতা আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষমতায়ন হবে এবং তারা এই ধরনের কাজের সাথে একাত্মতা ঘোষণা করবে। তারা কাজের ক্ষেত্রে অধিক স্বায়ত্তশাসন বা স্বাধীনতা তারা পাবে। তারা স্ব-উদ্যোগ নিয়ে কাজ করবে এবং বিভিন্ন পরিস্থিতির সাথে তারা মোকাবেলা করে সমস্যাকে নিয়ন্ত্রণ করে তারা কার্য সম্পাদন সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। তো সেই দিক থেকে এই ক্ষমতায়ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক্ষমতায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা প্রাসঙ্গিক তথ্য সরবরাহ, কার্যদক্ষতার প্রভাব বিস্তারকারী উপাদানগুলোতে অংশগ্রহণের সুযোগ দিয়ে কর্মীদের অধিক স্বায়ত্তশাসন বা স্বাধীনতা প্রদান করে থাকে। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠান কর্মীরা যে সাংগঠনিক কাঠামোতে কাজ করবে, সেক্ষেত্রে তারা ওই প্রাসঙ্গিক তথ্য দিতে পারবে। তারা তাদের যে কার্যদক্ষতা আছে সেই দক্ষতা দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব বিস্তার করতে পারবে এবং এই ক্ষেত্রে এই মতামত দিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ করে তারা কি করবে, তারা তাদের যে কাজগুলো আছে এক্ষেত্রে তারা মোটামুটি স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ পাবে। তো এই ক্ষমতায়নের মাধ্যমে এভাবে কর্মীদের অধিক স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা প্রদান করার সুযোগ রয়েছে। তো এক্ষেত্রে কর্মীদেরকে কিভাবে ক্ষমতায়ন করা যেতে পারে, এখানে আমরা ক্ষমতায়নের কিছু পন্থা আমরা তুলে ধরেছি। তো এখানে ৫টি পন্থার কথা বলা হচ্ছে। প্রথম যেটি আছে সেটা হলো যে কার্যের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সহায়তা করা। তো কর্মী যারা রয়েছেন, যারা কাজ করবেন, তো সেই ক্ষেত্রে তারা যদি কোনো পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে চায়, তাহলে সেক্ষেত্রে যে কাজটি তারা করে সেটির উপর তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য তাদের সঠিক প্রশিক্ষণ প্রদান করতে হবে, কোচিং এর ব্যবস্থা করতে হবে এবং নির্দেশিত উপায়ে অভিজ্ঞতা প্রদানের ব্যবস্থা করতে হবে। তো এগুলো করলেই সাধারণত তাদেরকে ক্ষমতায়ন করা সম্ভব হবে। দ্বিতীয় হলো অধিক নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান। অর্থাৎ কর্মী যে কাজটি করে সেই কাজটি তাকে স্বাধীনভাবে করার জন্য অধিক মানে এমনভাবে দিক নির্দেশনা দিতে হবে যাতে সে অধিক স্বাধীনতা বা অধিক স্বাধীন অনুভব করে এবং স্বাধীনভাবে সে কাজ করার সুযোগ পায় এবং পাশাপাশি যাতে তার জবাবদিহিতা থাকে সেই বিষয়টি এখানে রাখতে হবে এবং এভাবে তাকে ক্ষমতায়ন করা যেতে পারে। দ্বিতীয়ত হলো সফল রোল মডেল উপস্থাপন। অর্থাৎ এখানে কর্মীকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তাকে অর্থাৎ কাজগুলোকে এমনভাবে তার সামনে উপস্থাপন করতে হবে যাতে সে এইটাকে সফলতার সহিত সম্পাদন করতে পারে এবং পরবর্তীতে সে যে সফলতার সহিত সম্পাদন করতে পারে তাকে রোল মডেল হিসাবে অন্যান্য কর্মীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। এভাবে তাকে ক্ষমতায়ন করা যেতে পারে। এরপরে যেটি রয়েছে সামাজিক শক্তি বৃদ্ধি ও প্রেরণা দান। মানুষের সামাজিক জীব, সমাজে বসবাস করে, সমাজে যে সে স্বীকৃতি পেতে চায়, সে যে প্রতিষ্ঠানে কাজ করে সে এটা নিয়ে সে সমাজে সে গর্ব করে। তো সেই ক্ষেত্রে তার সামাজিক শক্তি অর্থাৎ তাকে প্রশংসা করতে হবে, তার কাজে উৎসাহিতকরণ করতে হবে, পাশাপাশি সে যে ভালো কাজ করছে এর জন্য তাকে আত্মবিশ্বাসী করতে হবে এবং পাশাপাশি তার কাছ থেকে মৌখিক জবাবদিহিতা গ্রহণ করতে হবে এবং তাকে উৎসাহিত করার জন্য, ওর প্রেরণা দেওয়ার জন্য তাকে পুরস্কার এবং স্বীকৃতি প্রদান করতে হবে। এভাবে তাকে ক্ষমতায়ন করা যেতে পারে। এবং সর্বশেষ যেটা আসছে সেটা হলো যে আবেগীয় সমর্থন দান। অর্থাৎ সে যে কাজগুলো করছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য তার উপর চাপ কমানো এবং তাকে কাজ করার ক্ষেত্রে তাকে উদ্বিগ্নতা মুক্তকরণ করতে হবে এবং পাশাপাশি তাকে কাজে সহযোগিতা করতে হবে। সে যে কাজগুলো করছে সেক্ষেত্রে ব্যবস্থাপককে সে সহযোগিতা করতে হবে। পাশাপাশি তাকে সহমর্মিতা দেখাতে হবে। সে যে ভালো কাজ করছে, সে যে প্রতিষ্ঠানের জন্য ত্যাগ স্বীকার করছে, এই জন্য তাকে সহমর্মিতা দেখাতে হবে। তো এইভাবে আমরা ক্ষমতায়নের কাজটি করতে পারবো। একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানে যারা কর্মী রয়েছেন তাদেরকে ক্ষমতায়ন করতে পারেন, অর্থাৎ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা ক্ষেত্রে মতামত গ্রহণ ইত্যাদি বিষয়গুলো আছে, কর্মের স্বাধীনতা দেওয়া ইত্যাদি বিষয়ে তাকে ক্ষমতায়ন করা যেতে পারে।
তো আমরা এই ক্ষমতায়নের সংজ্ঞা এবং ক্ষমতায়নের পন্থা আলোচনা করার পরে আমরা যেটুকু বুঝলাম সেটা হলো যে এখানে ক্ষমতায়ন করতে গেলে অবশ্যই কর্মীদেরকে এই সমস্ত কাজে সম্পৃক্ত করতে হবে, অর্থাৎ তাদেরকে এই সমস্ত কাজে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন অংশগ্রহণের বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব। তো সহজ কথা, অংশগ্রহণ হলো এমন একটি ব্যবস্থা যেখানে অধীনস্থ যারা কর্মী রয়েছেন তাদের মতামত বা মতামতের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপকরা বিবেচনা করে থাকেন। এই কোনো কাজ করার ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কর্মীদের যে মতামত সেগুলোকে বিবেচনা করাই হলো অংশগ্রহণ। তো অংশগ্রহণ এই যে বিষয়টি, এটি আসলে অংশগ্রহণমূলক ব্যবস্থাপকরা যে অধস্তনদের সাথে সম্পৃক্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থাপকরা এই সিদ্ধান্তটি নিয়ে থাকেন। অর্থাৎ এটি একটি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। এখানে ব্যবস্থাপকরা তাদের যে মানে অধীনে যে সমস্ত কর্মী রয়েছে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করেন, তাদের সাথে আলাপ আলোচনা করেন এবং আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই যে আলাপ আলোচনা করার জন্য সম্পৃক্ত করা, এটি অংশগ্রহণ। এটি স্বৈরতান্ত্রিক বিষয় নয়, আবার একেবারে লাগামহীনও নয়। তো এই ক্ষেত্রে এই যে অংশগ্রহণের বিষয়টি, মোদ্দা কথা হলো যে এইটি ব্যবস্থাপকরা যে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে অধস্তন যারা কর্মী রয়েছে, যারা এই সিদ্ধান্তের অধীনে কাজ করবে, তাদের মতামতের বিষয়টি তারা বিবেচনা আনবেন। বিশেষজ্ঞ কিথ ডেভিস এই সম্পর্কে একটি কথা বলেছেন যে অংশগ্রহণ হলো দলীয় অবস্থায়, অর্থাৎ কর্মকাণ্ডে ব্যক্তির মানসিক ও আবেগগত অন্তর্ভুক্তি। অর্থাৎ কর্মীরা যে দলগতভাবে কাজ করবে বা দলগত যে কর্মকাণ্ড আছে সেখানে সে তার মানসিক যে বিষয়টা বা আবেগগত বিষয়টি, এটার অন্তর্ভুক্তি, যা তাদের দায়িত্বে অংশ নিতে এবং দলীয় লক্ষ্য অর্জনে অবদান রাখতে উৎসাহিত করে। অর্থাৎ অংশগ্রহণের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হলো, তারা মানসিকভাবে বুঝলো যে না, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের কথা যে তারা যে প্রতিষ্ঠানের অংশ এটা মনে করা হলো এবং সেটা তারা তাদের মনে আবেগ সৃষ্টি করে। তারা বোঝে না প্রতিষ্ঠান শুধু আমাদেরকে কর্মী মনে করে না, আমরা যে প্রতিষ্ঠানের অংশ সেটাও তারা মনে করে। তো সেই ক্ষেত্রে তারা কি করে, এই দায়িত্ব নেয় এবং পাশাপাশি দলীয় যে লক্ষ্য অর্জন এবং সেই ক্ষেত্রে তারা অবদান রাখে। আরেকজন বিশেষজ্ঞ স্টিফেন পি রবিন্স, উনি বলছেন এরকম যে অংশগ্রহণ এমন একটি প্রক্রিয়া যেখানে অধস্তন কর্মীরা তাদের উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়। এটি আসলে মূল কথা, যে ব্যবস্থাপকরা যে কাজ করেন, তারা যে সিদ্ধান্ত নেন, কর্মকাণ্ড পরিচালনা করেন, পরিকল্পনা করেন, এর সাথে অধস্তন কর্মচারী যারা রয়েছেন তারা এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে যৌথভাবে অংশগ্রহণ করবে। এটি হলো অংশগ্রহণ। তো অংশগ্রহণের এই সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা তিনটি বিষয় আমরা পাই। একটি হলো সংশ্লিষ্টতা, অর্থাৎ যে বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে সেটার সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় হলো অবদান রাখার প্রেষণা, অর্থাৎ এই অন্তর্ভুক্তের মাধ্যমে তারা যে প্রতিষ্ঠান অবদান রাখছে সেটা প্রেষণা দান করা, এবং পাশাপাশি এই যে মতামত এবং যে সিদ্ধান্ত গ্রহণে তারা মতামত দিল, তারা মতামত প্রকাশ করার সুযোগ পেল, তাদের মতামতকে গুরুত্ব দিল, সেক্ষেত্রে এইটি বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা, এই বিষয়গুলি এই অংশগ্রহণের সাথে সম্পৃক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষমতায়ন এবং অংশগ্রহণের বিষয়টি আমরা জানলাম। আমরা এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণের প্রকৃতি, অর্থাৎ কর্মীরা কিভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণের ধরনটা কি হবে। তো এই যে অংশগ্রহণের বিষয়টি, এইটি একটা আমরা বলবো যে ব্যবস্থাপনা একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এখানে এই বিষয়টি মাত্রাগতভাবে উৎপাদনকে পরিবর্তন করে এবং সেখানে কর্মীরা সমস্যার সমাধান কল্পে তারা মত প্রকাশের সুযোগ সুবিধা পায়। তো এখানে আমরা অংশগ্রহণে কিছু প্রকৃতি, ওরা কিভাবে অংশগ্রহণ করতে পারে একটি চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে প্রথম যে বিষয়টি আছে সেটা হলো সামগ্রিক কার্য মান ব্যবস্থাপনা, অর্থাৎ অংশগ্রহণে অনেক ধরনের বিষয় আছে এবং সমস্ত বিষয়গুলো সাকসেসফুলি অনেক সময় ভালো প্রভাব বিস্তার নাও করতে পারে। অনেক ক্ষেত্রেই এই অংশগ্রহণের যে বিভিন্ন ধরন আছে সেগুলোর ক্ষেত্রে কোন সময় দুর্বলতা দেখা দেয়। সেই ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই এই সামগ্রিক কার্যমান ব্যবস্থাপনা, অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাকে সংক্ষিপ্তভাবে TQM বলা হয়, এই পদ্ধতিতে কর্মীদের তাদের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকে।
এটি হলো এমন একটি এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হলো এমন একটি অবস্থা যেখানে প্রতিষ্ঠান প্রতিটি কর্মীর কার্য উন্নয়নের জন্য যে অবিচ্ছিন্ন কৌশল প্রয়োগ করে তাকে সামগ্রিক কার্যমান ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি কর্মী যে কার্য রয়েছে সেটি উন্নয়নের জন্য প্রতিষ্ঠান যে অবিচ্ছিন্ন কৌশল প্রয়োগ করে তাকে সামগ্রিক কার্য ব্যবস্থাপনা। অর্থাৎ প্রত্যেকটি কাজ কর্মী যা যা কাজ করে সমস্তগুলোরই মান উন্নয়নের বিষয়টি এখানে চিন্তা ভাবনা করা হয়। এবং বর্তমানে পণ্য বা সেবার মান উন্নয়ন প্রতিটি কর্মীর একটা উদ্বেগের বিষয়, কারণ মান উন্নয়ন হলেই তারা ব্যবসা জগতে টিকে থাকতে পারবে এবং কর্মী প্রতিষ্ঠানে ভালো সুযোগ সুবিধা পাবে। সেই জন্য প্রত্যেকটি সংগঠনে এই একইভাবে তাদের যে কাজের প্রতিটি স্তরে কর্মীদের মানের যে বিষয়টি, এই মানের অবগতি সম্পর্কে তারা পর্যবেক্ষণ করছে। অর্থাৎ তারা কর্মীরা কি ধরনের মানে কাজ করছে সেটা তারা লক্ষ্য করছে এবং এই টিকিও কার্যক্রমের অধীনে প্রতিটি কর্মকে সমস্যার সমাধান, দলীয় সিদ্ধান্ত গ্রহণ এবং পরিসংখ্যানিক পদ্ধতি সম্পর্কেও ব্যাপক ও নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা কাজ করছেন তারা কোনো সমস্যা পড়লে কিভাবে সমাধান করবেন এবং দলগত সিদ্ধান্ত কিভাবে হবে এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিসংখ্যানিক পদ্ধতি, এই যে বিষয়গুলো এগুলো সম্পর্কে ব্যবস্থাপনা এবং কর্মীদেরকে ব্যাপক প্রশিক্ষণ এবং সাড়া জাগানোর চেষ্টা করা হচ্ছে। তো এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সামগ্রিক কার্যমান ব্যবস্থাপনা এটি এই কার্যক্রম কর্মীদের সরাসরি অংশগ্রহণের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। এইভাবেও একজন কর্মী ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা আসছি সেটি হলো পরামর্শমূলক ব্যবস্থাপনা। এই পদ্ধতিটি বা এই প্রকৃতিটি সাধারণত সবচেয়ে অধিক ব্যবহার হয়ে থাকে, বহুল প্রচলিত পদ্ধতি। এক্ষেত্রে সংগঠনের যে সিদ্ধান্ত যারা নেন ব্যবস্থাপক, তার সিদ্ধান্ত গ্রহণে আগেই অর্থাৎ সিদ্ধান্তটা ফাইনালাইজ করার আগেই তারা কর্মীদের মতামত নিয়ে থাকেন। এখানে এই অংশগ্রহণের বিষয়টি বা এটি এমন একটি অংশমূলক ব্যবস্থাপনা বা কোনো নীতিমালা যার অধীনে এটি অর্থাৎ অধীনস্থ কর্মীদের শুধুমাত্র অর্থাৎ কোনো নীতিমালার অধীনে পরিচালিত হয় না। যারা কাজ করেন তারা শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ ব্যবস্থাপক যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ধরনের পরামর্শ উনি গ্রহণ করে থাকেন এবং যদি তার মনে হয় যে এই ধরনের কাজে কর্মীদের সহায়তা প্রয়োজন অনুভব করলে, পরামর্শের আহ্বান অনুভব করলে তিনি পরামর্শ করার জন্য কর্মীদের আহ্বান করেন, আলাপ আলোচনার ব্যবস্থা করেন এবং এই ক্ষেত্রে তিনি কার্যক্ষেত্রে যারা অভিজ্ঞ এবং দক্ষ তাদেরকেই তিনি কাজে লাগান এবং কাজে লাগিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এইভাবে কর্মীরা পরামর্শমূলক পদ্ধতিতেও ব্যবস্থাপনা অংশগ্রহণ করতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হলো যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। এটি পরামর্শমূলক যে ব্যবস্থাপনা, এটি একটি উন্নত সংস্করণ। এক্ষেত্রে এটি একটি দলীয় সিদ্ধান্ত প্রক্রিয়া, অর্থাৎ দলগতভাবে এখানে আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ কর্মীরা দলে দলে বিভক্ত থাকে এবং প্রত্যেকটি দলের সদস্যরা প্রতিটি কর্মী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলাপ আলোচনার মাধ্যমে তারা অংশগ্রহণ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া তারা আলাপ আলোচনা করে এবং তার মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তারা মতামত প্রদান করতে পারে। এভাবেও কর্মীরা এই অংশগ্রহণ করতে পারেন। এরপর রয়েছে উৎপাদন কমিটি। আমরা জানি যে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কমিটি থাকে, বিভিন্ন কার্য পরিচালনা করার জন্য কমিটি থাকে। তো এখানেও শ্রমিক যারা এবং ব্যবস্থাপক যারা আছেন এদের দ্বারা যৌথভাবে সমস্যার সমাধান করার জন্য বা সুবিধা আদায় করার জন্য এখানে উৎপাদন কমিটি গঠন করার কারণ শ্রমিকরা কর্মচারীরা উৎপাদনের সাথে জড়িত থাকে এবং সেই ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে যাতে ভালো সুবিধা পাওয়া যায় সেজন্য শ্রমিক এবং ব্যবস্থাপনা সমন্বয়ে এই যৌথ কমিটি গঠন করা হয়। তো এই কমিটি স্থায়ী হতে পারে আবার অস্থায়ী হতে পারে। এইটি ভেরি করতে পারে, কখনো কখনো ভেরি করতে পারে। সে যাই হোক, তো এখানে এই কমিটিগুলো প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে উৎপাদন উন্নয়নের জন্য এখানে ব্যবহার করা হয়। তো এখানে এই কমিটি আমরা যেমন বলছি যে স্থায়ী অস্থায়ী হতে পারে, এটা নিরাপত্তা কমিটি হতে পারে, টাস্ক ফোর্স হতে পারে অথবা সংগঠনের অন্য কোনো সমস্যার সমাধানের জন্য গঠিত স্থায়ী বা অস্থায়ী কমিটি হতে পারে। এইভাবে যদি কমিটি গঠন করা হয় এবং কমিটির মাধ্যমে যদি এই কমিটির ভিতরে শ্রমিক এবং ব্যবস্থাপকদের অংশগ্রহণের সুযোগ থাকে তাহলে যৌথভাবে কাজ করলে সঠিক ফলাফল পাওয়া যেতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হলো পরামর্শ কর্মসূচি।
এখানে আমরা জানি যে প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে গেলে বিভিন্ন সমস্যা হয়। আবার অনেক সময় সংগঠন পরিচালনার ক্ষেত্রে যে ব্যয় হয়, সেই ব্যয়গুলো হ্রাসের ক্ষেত্রেও অনেক সময় কর্মচারী এবং ব্যবস্থাপকরা যৌথভাবে আলোচনা করতে পারে, পরামর্শ করতে পারে। তো এইভাবে কোনো সমস্যার সমাধান জন্য যখন কোনো একক ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে পরামর্শ প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়, এটা এই ধরনের যে পার্টিসিপেশন, এটাকে আমরা পরামর্শ কর্মসূচি বলে থাকি। অধিকাংশ প্রতিষ্ঠানই তাদের সাংগঠনিক যে ব্যয় অথবা আয় বৃদ্ধি, এটা কতটুকু কার্যকর বা কিরকম অবস্থা, এই বিষয়গুলো জানার জন্য বা বোঝার জন্য এখানে এরকম পরামর্শ কর্মসূচি নিয়ে থাকি। এবং এখানে এই আলাপ আলোচনার মাধ্যমে বোঝা যায় বা এখানে নির্ধারণ করতে পারে যে কর্মচারীরা বা কর্মীরা তাদের কার্যে তারা কতটুকু সফলতা লাভ করেছে, এবং তারা যে সংগঠনে যে ব্যয় করলো বা আয় করলো এটা কতটুকু কার্যকর, এটা প্রমাণিত হয়। এবং এর উপরে নির্ভর করে যে প্রতিষ্ঠান কতটুকু সফলতা লাভ করেছে। তো এরকম পরামর্শ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানের যে ব্যয় এটা কতটুকু কার্যকর বা আয় কতটুকু কার্যকর হয়েছে এটা প্রমাণিত হলে এই কর্মকাণ্ডের ফলে এখানে কর্মীদেরকে পুরস্কার প্রদানেরও ব্যবস্থা থাকে। তো এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো যে বহুমুখী ব্যবস্থাপনা। তো এইটি সাধারণত ব্যবস্থাপকদের নিয়ে গঠিত, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা জুনিয়র ব্যবস্থাপক রয়েছেন তাদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এটি গঠন করা হয়। এটি আনুষ্ঠানিক উপদেষ্টা কমিটি ব্যবহার করা, অর্থাৎ তৈরি করা হয়। এবং আনুষ্ঠানিক উপদেষ্টা কমিটি ব্যবহার করে এটা ধারণা উন্নয়ন, ধারণা বাছাই করা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ধরনের অংশগ্রহণ কর্মসূচি, এটাকে আমরা বহুমুখী ব্যবস্থাপনা বলে থাকি। অর্থাৎ এটি সাধারণত জুনিয়র ব্যবস্থাপকদের নিয়ে করা হয়ে থাকে। এখানে কোনো কর্মী এখানে সম্পৃক্ত থাকেন না। এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে যে সমস্যা রয়েছে এগুলো সমাধান করবে জুনিয়র ব্যবস্থাপকদের নিয়ে বোর্ড গঠন করা হয়। তারা সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করে এবং সমস্যার সমাধান তৈরি করে উচ্চ ব্যবস্থাপকের কাছে সুপারিশ হিসেবে তারা পেশ করে থাকেন। এটি বহুমুখী ব্যবস্থাপনা। আরো একটি রয়েছে প্রকৃতি, অর্থাৎ উপায় রয়েছে যার মাধ্যমে অংশগ্রহণ করা যেতে পারে। এটা হলো স্ব-ব্যবস্থাপনা দল। এখানে যে বিষয়টি আসছে সেটা হলো যে এই পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ সিদ্ধান্ত কর্মী দলের উপর ন্যস্ত করা হয়। অর্থাৎ একটা সিদ্ধান্ত ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু জায়গায় কর্মীদেরকে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা অন্তর্ভুক্ত করা হয়। এটি এমন একটি উন্নয়নশীল কর্মপন্থা যা দলের প্রতিটি কর্মীর সঙ্গে ব্যাপক আলোচনার মাধ্যমে দলগত ধারণা ও দলগত প্রভাবকে সর্বাত্মকভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরূপ দলের উপর উচ্চ পদস্থ ব্যবস্থাপকদের প্রভাবটা অনেক হ্রাস পায় এবং কর্মী যারা রয়েছেন তারা নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারেন। অর্থাৎ এখানে কর্মীরা নিজের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এরপর রয়েছে কর্মী মালিকানা পরিচালনা। এইটা যে এই পদ্ধতিটা এরকম, এখানে কর্মীদেরকে বর্তমান প্রতিষ্ঠানে মালিকানায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, উৎসাহিত করা হয়। অর্থাৎ কিভাবে? এটা হলো সংগঠনের যে শেয়ার রয়েছে বা স্টক রয়েছে এগুলো অথবা উৎপাদনে একটা ইউনিটকে ক্রয় করে বা এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ কর্মী ওই প্রতিষ্ঠানে কর্মীদেরকে বিনিয়োগ করে প্রতিষ্ঠানে মালিকানায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়। এইভাবে করলে কি হয়, তারা কর্মীরা মনে করতে পারে তারাও মালিকানা অংশ আছে, অতএব প্রতিষ্ঠান যদি লাভবান হয় তারাও লাভবান হবে। এভাবেও কর্মীদেরকে অংশগ্রহণ করা যেতে পারে। এরপর যেটা রয়েছে সেটা সর্বশেষ মানচক্র। এখানে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো এরকম যে যেসব স্বেচ্ছাসেবক দল পরিসংখ্যানিক কৌশল এবং সমস্যা সমাধানের দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে উৎপাদনশীলতা ও কার্যপরিবেশ সম্পর্কে নতুন নতুন যে ধারণা উদ্ভব করে এগুলোকেই মানচক্র বলা হয়। অর্থাৎ এখানে কিছু দল তৈরি করা হয়। এরা পারিসংখ্যানিক অর্থাৎ পরিসংখ্যানিক যে কৌশল রয়েছে এই কৌশল এবং সমস্যার সমাধানের যে সম্পর্কে যে দক্ষতা এটি তারা প্রশিক্ষণ গ্রহণ করে এবং এরা উৎপাদনশীলতা এবং কার্যপরিবেশের উন্নয়ন সম্পর্কে নতুন নতুন ধারণা উদ্ভাবন করে। এদেরকে মানচক্র বলা হয়।
তো এই চক্র সাধারণত প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যবস্থাপকদের সমস্যার সমাধানের মূল্যায়ন ও বাস্তবায়নের সহায়তা করে থাকে। বর্তমানে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিতে এই যে মানচক্র এই বিষয়টি তারা ব্যবহার করছেন। এইভাবে আমরা একজন কর্মীকে তার ব্যবস্থাপনা কর্মকাণ্ডে অংশগ্রহণের আমরা সুযোগ সৃষ্টি করতে পারি, বা ব্যবস্থাপকরা এইভাবে কর্মীদেরকে তাদের কাজের সাথে সম্পৃক্ত করতে পারেন। তো শিক্ষার্থীরা এভাবে একজন কর্মী প্রতিষ্ঠানে যে ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড আছে, সিদ্ধান্ত আছে, সেখানে সে অংশগ্রহণ করতে পারে। তো এরপরে যে বিষয়টি আমাদের সামনে আসছে সেটা হলো যে সার্থক অংশগ্রহণের পূর্ব শর্ত, অর্থাৎ ফলপ্রসূভাবে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে তার কিছু প্রি কন্ডিশন রয়েছে। প্রথমটি যেটি আছে সেটা হলো সময়, অর্থাৎ অংশগ্রহণের বিষয়টি একেবারে কার্যক্রমের শুরুতেই শুরু করতে হবে। অর্থাৎ এমন সময় গিয়ে কর্মীকে অংশগ্রহণ করতে বলা হবে না যাতে দেখা গেল যে আর এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে খুব বেশি সময় নেই, সেক্ষেত্রে কর্মীরা খুব বেশি আগ্রহী হবে না। সেই জন্য পর্যাপ্ত সময় হাতে রেখেই কর্মীদের অংশগ্রহণের বিষয়টি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করতে হবে। এরপর হচ্ছে আর্থিক ব্যয়। এই অংশগ্রহণের ক্ষেত্রে আর্থিক ব্যয়ের বিষয়টি বিবেচনা করা অপরিহার্য, কারণ অংশগ্রহণের জন্য যে ব্যয় হবে সেক্ষেত্রে প্রাপ্ত ফলাফল থেকে যদি ব্যয়টা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা উল্টো ক্ষতি হবে। সেই জন্য আর্থিক ব্যয়ের বিষয়টিও এখানে অংশগ্রহণের একটা পূর্ব শর্ত। এরপর রয়েছে সম্পর্ক, অর্থাৎ কর্মীরা যারা কাজ করেন তারা এখানে অংশগ্রহণমূলক যে কাজটি করবে এই কাজটি তাদের স্বার্থের সাথে সম্পৃক্ত কিনা। যদি স্বার্থের সাথে সম্পৃক্ত, কর্মীদের স্বার্থ হলো তারা বেতন পাবে, তারা সুযোগ সুবিধা পাবে, এই বিষয়টি। তো তারা যদি দেখে যে এই অংশগ্রহণের সাথে তাদের কোনো স্বার্থ নাই, তাহলে কিন্তু তারা উৎসাহ বোধ করবে না এবং কর্মে ফাঁকি দেওয়ার প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এরপরে যে বিষয়টি আছে জ্ঞান ও বুদ্ধির প্রয়োগ। অংশগ্রহণের আরেকটি পূর্ব শর্ত হলো যে এখানে যারা অংশগ্রহণ করবে তাদের উক্ত কাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি থাকতে হবে। পর্যাপ্ত যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু অংশগ্রহণ করে কোনো লাভ হবে না। এরপর রয়েছে যোগাযোগ, অর্থাৎ যারা অংশগ্রহণ করবেন, অংশগ্রহণকারী অর্থাৎ ফলপ্রসূ অংশগ্রহণ যদি হতে হয় তাহলে অংশগ্রহণকারীদের মধ্যে একটা সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। কারণ যোগাযোগ ব্যবস্থা থাকলে তারা পারস্পরিক এসে যোগাযোগ করে তারা কাজটা সুষ্ঠুভাবে তারা করতে পারদর্শী হবে। এরপর রয়েছে পদমর্যাদা। অংশগ্রহণ এমন ভাবে হতে হবে যাতে কেউ পদমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, বা কেউ যদি মনে করতে না পারে যে কর্মীদের এই ধরনের অংশগ্রহণে তাদের পদমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বা কারো কমে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যাতে না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি আসে চাকরির স্বাধীনতা, অর্থাৎ এখানে যারা কাজ করে, কর্মী যারা কাজ করে, তারা এই অংশগ্রহণের ক্ষেত্রে তাদের যে কাজটি আছে দলীয় কার্য, এই ক্ষেত্রে তারা যাতে স্বাধীনভাবে কাজটি করতে পারে এবং এমনভাবে কাজটি তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে যাতে তারা মনে করে যারা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে সক্ষম, তারা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম বা কাজের সুবিধা রয়েছে, এই বিষয়টি যাতে বজায় থাকে। এই অবস্থাগুলো থাকলেই সাধারণত এই অংশগ্রহণের বিষয়টি সার্থক হবে। আর এগুলো যদি বজায় না থাকে তাহলে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না। শ্রমিকরা শুধুমাত্র তারা আসবে কিন্তু কোনো দায় দায়িত্ব নেবে না বা সঠিক মতামত প্রদান করবে না। তো শিক্ষার্থীরা, আমরা অংশগ্রহণের বিষয়টি পূর্ব শর্তগুলো আমরা জানলাম। সফলভাবে যদি অংশগ্রহণ হতে হয় তাহলে এই শর্তগুলো থাকতে হবে। তো এই পর্যায়ে কর্মী অংশগ্রহণ করলে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে বা সুযোগ সুবিধা কিরকম হয় সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা অংশগ্রহণের সুবিধা আলোচনা করব। প্রথম যেটি রয়েছে সেটা হলো জটিলতা হ্রাস। আসলে ব্যবস্থাপকরা সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু যারা নিম্ন পদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন। তো সেক্ষেত্রে ব্যবস্থাপকরা যে সিদ্ধান্ত নিচ্ছে এটির সাথে কর্মীরা যদি একত্রিত থাকে তাহলে ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো ভালো সূচনা হয় এবং কর্মীদের মধ্যে কোনো মানসিক জটিলতা থাকে না, কারণ তারা পূর্বে বুঝতে পারে তাদের কি কাজ করতে হবে। এরপরে রয়েছে উৎপাদন বৃদ্ধি। অংশগ্রহণের সুযোগ থাকার কারণে প্রতিষ্ঠানে যে উৎপাদন রয়েছে সেটা বৃদ্ধি পায়
এর কারণ হলো কর্মীরা মনে করে তারাই এই সিদ্ধান্ত নিয়েছে, অতএব এটাকে বাস্তবায়নের জন্য তারাও স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে, ফলে উৎপাদন মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে যে প্রেষণা ও কার্য সন্তুষ্টি বৃদ্ধি, প্রতিষ্ঠান এই যে ব্যবস্থাপক যারা রয়েছেন এবং কর্মচারীরা যারা রয়েছেন, কর্মী যারা রয়েছেন, তারা যখন একত্রিতভাবে যৌথভাবে সিদ্ধান্ত নেন, তখন তারা ওই কর্মীরা প্রেষিত হন, তারা অনুপ্রেরণা তো অনুভব করেন যে না এই পরিকল্পনাটি তাদের অংশ রয়েছে, তারাও প্রতিষ্ঠানের একটি অংশ, সেহেতু তারা প্রেষণা অনুভব করেন এবং কাজ করার ক্ষেত্রে তাদের মানসিক সন্তুষ্টি থাকে, ফলে তারা সন্তুষ্ট চিত্তে তারা কাজটি করতে পারে। এরপরে এই ধরনের অংশগ্রহণকারী তাদের ভিতরে একটা দায়িত্ব অনুভূতিও সৃষ্টি হয়, কারণ তারা মনে করে যে তারা প্রতিষ্ঠানের অংশ এবং তারা যে এই সিদ্ধান্তটি তারাও এই সিদ্ধান্তের অংশ এবং এই সিদ্ধান্তটি তারা যৌথভাবে নিয়েছে, ফলে তাদের ভিতরে একটা দায়িত্বশীলতা সৃষ্টি হয়। এরপর রয়েছে যে শ্রম ঘূর্ণায়মানতা। এই অংশগ্রহণের কারণে কর্মীদের মতামতের দাম দেওয়া হয়, তাদেরকে প্রতিষ্ঠান অংশ হিসেবে বিবেচনা, তারা নিজেকে মনে করে প্রতিষ্ঠানের মালিকানায় অংশ মনে করে। সেই ক্ষেত্রে কি হয়, তাদের ভিতরে অসন্তুষ্টি কমে যায় এবং তাদের এক কর্মস্থল ত্যাগ করে যাওয়ার যে বিষয়টি এটা কমে যায়। এরপর রয়েছে যে অনুপস্থিতির পরিমাণ হ্রাস। যেহেতু অংশগ্রহণমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানে এই কর্মী নিজেই অংশগ্রহণ করে, ফলে কাজ থেকে দূরে থাকার অনীহা প্রকাশ করার এই বিষয়টি আর থাকে না। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটা হলো যে অংশগ্রহণের সুযোগের কারণে কর্মী এবং ব্যবস্থাপনার মধ্যে একটা দূরত্ব যেটা এটা হ্রাস পেয়ে যায় এবং কমে যাওয়ার কারণে কি হয় যে এখানে ব্যবস্থাপক এবং কর্মীরা যৌথভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এরপরে যে বিষয়টি রয়েছে ব্যয় হ্রাস। এখানে ব্যবস্থাপক কর্মী যারা রয়েছেন, তারা যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক অহেতুক যে কাজ যে অনেক ব্যয় রয়েছে সেটা হ্রাস পেয়ে যায় এবং অহেতুক সভা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে না। পূর্ব থেকে তারা আলাপ আলোচনার মাধ্যমে কাজ করে বলে এখানে ব্যয় হ্রাস করা সম্ভব এবং কাজের মান ভিত্তি করা সম্ভব এবং যারা কর্মী রয়েছে তাদের ভিতরে যে বিভিন্ন দক্ষতা এবং যোগ্যতা রয়েছে এইটার সৃজনশীল শক্তি বৃদ্ধি করা, বিকাশ করা সুযোগ রয়েছে। তবে এই ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও রয়েছে, সেটি হলো যে প্রথম নিম্ন অবস্থা কর্মীর সমস্যা। অনেক সময় দেখা যায় যে যারা প্রযুক্তি অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানে কোনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা গেল যে তারা যে কাজ করে সেই জায়গায় তারা যে ধরনের কাজ করে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার হয় বা পদ্ধতি ব্যবহার হয় এগুলো অনেক জটিল। তো সেই ক্ষেত্রে নিম্ন পদস্থ কর্মীদের দক্ষতা যোগ্যতা অনেক কম থাকে, ফলে তারা এখানে কাজ করার ক্ষেত্রে তারা সফলভাবে অংশগ্রহণ করতে পারে না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অনেকটা অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। এরপরে অনেক ক্ষেত্রে তাদের যোগ্যতার সমস্যা থাকে এবং পাশাপাশি অনেক কর্মচারী বা যারা রয়েছে এদের দক্ষতা কম থাকায় দেখা যায় যে তাদের অংশগ্রহণ করার সম্ভাবনা হয় না। আবার অনেক লোক আছে এই ধরনের কাজে তারা অংশগ্রহণ করতেও চায় না, ডাকলেও তারা আসে না, অনেক সময় আসলে বাধ্য হয়ে আসে এবং আসলেও তারা সঠিকভাবে অংশগ্রহণ করতে চায় না। এরপর যেটা রয়েছে সেটা হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, অর্থাৎ আমরা একটু আগে বললাম যে বর্তমানে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ব্যবহার করা হয় সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এই সমস্ত পদ্ধতির ক্ষেত্রে অনেকটাই যান্ত্রিক, ফলে দেখা যায় যে এখানে এই ধরনের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যদি পরিচালিত থাকে তাহলে সেক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণ বিষয়টি নিরুৎসাহিত করে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটা হলো শ্রমিক ঠকানো, অর্থাৎ অংশগ্রহণের পেছনে শ্রমিকদেরকে অংশগ্রহণ করানোর চেষ্টা, তার পেছনে যদি কোনোভাবে কর্মীদের ঠকে যাওয়ার, অর্থাৎ তাদের এখানে যে সুযোগ সুবিধা বৃদ্ধি এই ধরনের কোনো সুযোগ যদি না থাকে তাহলে কিন্তু তারা উৎসাহ বোধ করবে না এবং তারা সঠিকভাবে কাজও করবে না। এই হলো অংশগ্রহণের সুবিধা অসুবিধা। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হলো অংশগ্রহণের ক্ষেত্রে শ্রমিক সংঘ কি আমরা জানি যে শ্রমিকদের দাবি আদায়ের জন্য, স্বার্থ বজায় রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যে দল গড়ে তোলে সেটাই হলো শ্রমিক সংঘ। তো এই শ্রমিক প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তারা সর্বদাই চায় প্রতিষ্ঠান পরিচালনা বা সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত প্রকাশ করার জন্য। তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় এই শ্রমিক সংঘের মাধ্যমে দর কষাকষি করে থাকে। তো এই অংশগ্রহণের ক্ষেত্রে এই শ্রমিক সংঘ একটা ভূমিকা পালন করে থাকে।
অর্থাৎ সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ বা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কর্মীরা যাতে অংশগ্রহণ করতে পারে এই বিষয়টি নিশ্চিত করার জন্য শ্রমিক সংঘ অনেক সময় ভূমিকা পালন করে। আর এই ভূমিকা পালন করার ক্ষেত্রে তারা প্রশাসনকে বা ব্যবস্থাপককে চাপ দিয়ে থাকেন। তো কতগুলো এখানে উপায়ের কথা বলা আছে। এইভাবে শ্রমিক সংঘ তারা অংশগ্রহণ প্রক্রিয়া তারা ভূমিকা রাখতে পারে। প্রথম হলো দাবি পেশের মাধ্যমে তারা ব্যবস্থাপকদের কাছে দাবি পেশ করতে পারে যে তারা ব্যবস্থাপকদের সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত যাতে শ্রমিক কর্মচারীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেও তারা দাবি পেশের মাধ্যমে তারা অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি তারা শ্রমিক কর্মীদের যে কল্যাণ আছে, কল্যাণের বিষয়টি ব্যবস্থাপকদের সামনে গোচরে এনে তাদের সামনে তুলে ধরে তারা দাবি আকারে পেশ করে কর্মীদেরকে অংশগ্রহণের সাথে সম্পৃক্ত করতে পারে। এরপরে যে তৃতীয় যে বিষয়টা আছে সেটা নির্বাচিত প্রতিনিধি হিসাবে যারা শ্রমিক সংঘের নির্বাচিত প্রতিনিধি আছেন তারা পরবর্তীতে আবার নির্বাচিত হওয়ার জন্য ভোটের প্রত্যাশা করে। তারা মনে করতে পারে যে কর্মীরা যে কথা বলছেন এটা যদি উনি বাস্তবায়ন করতে না পারে, তাদের চাহিদা পূরণ করতে না পারে তাহলে ভবিষ্যতে তারা ভোট পাবেন না। এই ক্ষেত্রেও তারা এই ভোটের জন্য অনেক সময় কি করে তারা ওই ব্যবস্থাপকদের তারা প্রেশার সৃষ্টি করেন, অর্থাৎ তাদেরকে চাপ দেন যাতে এদেরকে শ্রমিকদেরকে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ করানো হয়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে লোকভয়, অর্থাৎ ব্যবস্থাপকরা অনেক সময় শ্রমিক সংঘের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে যৌথভাবে তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে অনেক সময় যারা কর্মী রয়েছেন তারা মনে করতে পারেন যে তারা যেটি চাচ্ছে শ্রমিক সংঘের নেতারা সেটা করতে পারছে না, অতএব শ্রমিক সংঘের নেতারা ব্যবস্থাপকদের সাথে মিলে গেছেন, তারা তাদের সাথে মিলে তারা সুযোগ সুবিধা নিচ্ছেন, শ্রমিকদের কথা তারা ভাবছেন না। এই বিষয়টি দুর্নাম হতে পারে। এই লোকভয়ের কারণে অনেক সময় তারা ব্যবস্থাপকদের সাথে বার্গেনিং করে কর্মীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারে। এছাড়া ঐক্য যদি শক্তিশালী থাকে শ্রমিক এবং তাদের শ্রমিক সংঘের নেতা ঐক্য যদি শক্তিশালী থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা এখানে যৌথ একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা যৌথ শক্তি তৈরি করে তারা সংগঠনের ভেতরে তাদের যে মতামত বা কাজে যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারেন। এভাবে কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে বা ব্যবস্থা অংশগ্রহণের ক্ষেত্রে শ্রমিক সংঘ ভূমিকা পালন করতে পারে। তো শিক্ষার্থীদের পরে আমরা যে বিষয়টি আলোচনা করব যে কিভাবে অংশগ্রহণ করবে, অর্থাৎ অংশগ্রহণের প্রক্রিয়াটা কি। তো এখানে অংশগ্রহণ মানেই হলো যে দলীয় অবস্থায় ব্যক্তি যে মানসিক এবং আবেগজনিত যে সম্পৃক্ততা, এটি হলো অংশগ্রহণ। এবং এই অংশগ্রহণের বিষয়টি মাধ্যমে দলীয় যে লক্ষ্য আছে সেটি এই লক্ষ্য অর্জনে কর্মীকে অবদান রাখতে উৎসাহিত করে। তো একজন কর্মী যদি অংশগ্রহণ করে তাহলে এইটি প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য এটি অর্জনে সংগঠন কর্মী উভয়ের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। তো এখানে বিশেষজ্ঞ নিউস্ট্রম এবং কিথ ডেভিস এই অংশগ্রহণ প্রক্রিয়াটি 4টি ভাগে আলাদা স্তরে ভাগ করে দেখিয়েছেন। আমরা চিত্রের মাধ্যমে এটা স্লাইডে দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চিত্রটি। তো এই যে অংশগ্রহণমূলক কার্যক্রম বা প্রক্রিয়া এইটি যখন বাস্তবায়ন করতে যায়, ব্যবস্থাপকরা বাস্তবায়ন করতে যায়, তাই তারা সবসময় 3টি প্রশ্নের সম্মুখীন হয়। সেটা হলো যে এই অংশগ্রহণমূলক কর্মসূচিতে ব্যবস্থাপকদের ক্ষমতা কি রূপ পরিবর্তন হবে, আর সফল অংশগ্রহণের পূর্ব শর্তগুলো কি কি হবে এবং সফল অংশগ্রহণের উপর কি কি বিষয় প্রভাব বিস্তার করবে। এই 3টি প্রশ্ন সর্বপ্রথম এই অংশগ্রহণ কার্যক্রমের ক্ষেত্রে এই 3টি প্রশ্ন আসে এবং এই 3টি প্রশ্ন সমাধানের মাধ্যমেই ব্যবস্থাপকদেরকে এই অংশগ্রহণের বিষয়টি সমাধান করতে হয় এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে। তো এখানে আমরা ওই যে অংশগ্রহণের যে প্রক্রিয়া অর্থাৎ নিউস্ট্রম এবং কিথ ডেভিসের যে অংশগ্রহণ প্রক্রিয়াটি আমরা দেখছি সেটি আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা যে বিষয়টি দেখছি সেটা পরিস্থিতি। অংশগ্রহণ প্রক্রিয়া শুরু করবার আগে ব্যবস্থাপকদের অবশ্যই সংগঠনের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং বিবেচনা করতে হবে, কারণ সমস্ত কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। সব ধরনের কার্যক্রম পরিস্থিতি নির্ভর। পরিস্থিতি মানুষকে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত এবং কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে থাকে। তো সর্বপ্রথমে এই পরিস্থিতি আমাদেরকে বিবেচনা করতে হবে। তো সেই পরিস্থিতি বিবেচনা করার ক্ষেত্রে সংগঠনের সামনে কিছু প্রশ্ন আসে, সেটা হল সংগঠনে কতজন কর্মী আছে, কয়টি দল সংগঠনের উদ্দেশ্য অর্জনে একসাথে কাজ করে যাচ্ছে, কর্মীদের মনোবল মান কেমন,
এবং তাদের উৎপাদনশীলতার মাত্রা কেমন, তারা কতটুকু অংশগ্রহণ প্রিয় এবং কর্মীরা কতটুকু সৃজনশীল, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু অংশগ্রহণের যে বিষয়টি এটি নির্ভর করে এবং অংশগ্রহণের কর্মসূচি সফল বাস্তবায়ন এই পরিস্থিতির উপর নির্ভর করে। সেহেতু এই বিষয়গুলো কেমন সেই বিষয়ে আগে বিশ্লেষণ অর্থাৎ পরিস্থিতিটা বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হলো অংশগ্রহণমূলক কর্মসূচি। অর্থাৎ সংগঠনের ব্যবস্থাপকরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অংশগ্রহণমূলক যে কর্মসূচি এটা প্রণয়ন করবেন। এর কারণ হলো যে বহুবিধ অংশগ্রহণ মূলক কর্মসূচি হতে সঠিক ও বাস্তবসম্মত কর্মসূচি যদি নির্ধারণ করা না যায়, তাহলে কর্মীরা কিন্তু এই অংশগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণের উৎসাহ হারিয়ে ফেলবে। ফলে অংশগ্রহণ কর্মসূচির কার্যকারিতা কিন্তু হ্রাস পেয়ে যাবে। তো এখানে আমাদেরকে আগে একটা কর্মসূচি প্রণয়ন করতে হবে। এরপরে পরে যে বিষয়টি আসছে তৃতীয় সেটি হলো সংশ্লিষ্টতা। অর্থাৎ এখানে এই যে অংশগ্রহণের বিষয়টি, এখানে কর্মীরা অংশগ্রহণ করবে তারা মানসিক এবং আবেগগত এইভাবে দুভাবেই তারা অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ সংগঠন ও কর্মসূচির দ্বারা কর্মীদের কাছ থেকে কি ধরনের সংশ্লিষ্টতা আশা করছে তাও বিবেচনা করা প্রয়োজন। অর্থাৎ ব্যবস্থাপকরা কি ধরনের সংশ্লিষ্টতা চায়, মানসিক না আবেগজনিত। তো এই যে বিষয়গুলো এইটি একটা সংগঠনের কর্মীদের কাছ থেকে উভয় ধরনের জটিল ও সংবেদনশীল সংশ্লিষ্টতা এখানে আশা করতে পারে ব্যবস্থাপক। তো সেক্ষেত্রে এই সংশ্লিষ্ট অর্থাৎ কর্মী কিভাবে অন্তর্ভুক্ত হবে বা সংশ্লিষ্ট হবে সেই বিষয়টি নির্ধারণ করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি আসবে সেটা হলো ফলাফল। অর্থাৎ ফলাফল অর্থাৎ এই যে অংশগ্রহণমূলক কর্মসূচি এটি যদি গ্রহণ করা হয় এবং যদি কর্মীদেরকে মানসিক এবং আবেগগতভাবে সংশ্লিষ্ট করা হয়, এরপরে যে ফলাফলগুলো আসবে সেটা হলো সংগঠনের ক্ষেত্রে ফলাফল সেটা হলো উচ্চ উৎপাদনের পরিমাণ বাড়বে, উৎপাদিত পণ্যের মান বাড়বে, শ্রমিক কর্মচারীদের ভিতরে সৃজনশীলতা বাড়বে এবং তারা উদ্যোগী হবে এবং কর্মীদের ক্ষেত্রে যে ফল বয়ে আনবে সেটা হলো কর্মীদের যে কাজ করার দক্ষতা এবং যোগ্যতা বাড়ার কারণে প্রতিষ্ঠানে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তারা নিজস্ব নৈপুণ্যতা বৃদ্ধি পাবে, তারা নিপুণতার সাথে কাজ করতে পারবে। কাজ করার ক্ষেত্রে তারা কম চাপ অনুভব করবে এবং কাজ করে তারা সন্তুষ্টি অর্জন করতে পারবে। তো এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে কর্মীদের এই যে অংশগ্রহণের বিষয়টি, কর্মীরা যে অংশগ্রহণ করবে এই অংশগ্রহণের উপর কি কি বিষয় প্রভাব বিস্তার করে থাকে। এরপরে এই 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 যে ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য পার্টিসিপেশন, অর্থাৎ কর্মীরা যে অংশগ্রহণ করতে যাচ্ছে সেই অংশগ্রহণের বিষয়টি ব্যবস্থাপক কর্মীরা যৌথভাবে অংশগ্রহণ করবে। তো এই বিষয়টি যখন বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে, এই জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে এরপর কিছু প্রভাব বিস্তারকারী কিছু শক্তিরও উত্থান ঘটেছে। তো এইসব পুরো প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্বারাও কিন্তু এই শক্তির উপর কিন্তু অংশগ্রহণ ফলাফল বা পরিণতি নির্ভর করে। অর্থাৎ অংশগ্রহণ যে হচ্ছে সেইটি উপরে কিন্তু এখানে কিন্তু এর পরিণতি বা ফলাফলটা আমরা পাবো। তো এখানে যে কথাগুলো বলা হবে সেটা হলো যে এই যে অংশগ্রহণ এইটি যদি উপাদানগুলো যেগুলো প্রভাব বিস্তার করে এগুলো যদি অনুকূল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অংশগ্রহণের সুফল বয়ে আসবে। আর যদি এই উপাদানগুলোর প্রভাব যদি প্রতিকূল হয় আর এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু খুব বেশি ভালো ফলাফল আশা করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে যেটা আসছে সেটা হলো গবেষণা ফলাফল। অর্থাৎ আম আ ব্যবস্থাপকরা বিভিন্ন বিষয়ে গবেষণা করেন এবং গবেষণা করেই তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই গবেষণার যে ফলাফল এইটিও কিন্তু অংশগ্রহণের বিষয়টিকে প্রভাবিত করে থাকে। তো আমরা এই ব্যবস্থাপক যে ফলাফলের বিষয়টি, এই ফলাফলের বিষয়ের উপরে কিন্তু কর্মীদের অংশগ্রহণের বিষয়টি উৎসাহিত করে, ওই প্রক্রিয়াটিকে উৎসাহিত করে। অর্থাৎ কর্মীরা ব্যবস্থাপকরা যে গবেষণা করছেন, এই গবেষণার ফলাফল যদি অংশগ্রহণের অনুকূলে হয়, তাহলে তারা অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহী হবেন, নতুবা আগ্রহী হবেন না। দ্বিতীয় বিষয়টি আসে সেটা হলো উৎপাদনশীলতা বৃদ্ধির চাপ। অর্থাৎ এই অংশগ্রহণের বিষয়টি আরো একটি বিষয়ের উপর নির্ভর করে বা
প্রভাব বিস্তার, উৎপাদনশীলতার বিষয়টি এই অংশগ্রহণের বিষয়ের উপরে প্রভাব বিস্তার করে থাকে। যদি সংগঠনে উৎপাদনশীলতা বৃদ্ধির চাপ থাকে তাহলে উৎপাদনশীল এখানে অংশগ্রহণ উৎসাহিত হয়। আর যদি উৎপাদন বৃদ্ধির তেমন কোনো চাপ না থাকে তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণে তেমন একটা উৎসাহী হয় না। এরপর হচ্ছে সেটা হলো কর্মীর বৈচিত্র্য, ব্যবহার কর্মীদের বিভিন্ন ধরনের জ্ঞান থাকে। এই জ্ঞান, অভিজ্ঞতা বা দক্ষতা, প্রতিভা এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে প্রতিষ্ঠান লাভবান হবে। তো এই কর্মীদের যে বিচিত্র ধরনের জ্ঞান, এইটির ব্যবহারের বিষয়টিও কিন্তু এই অংশগ্রহণের উপর প্রভাব বিস্তার করে থাকে। এরপর হচ্ছে কর্মীর প্রত্যাশা। প্রতিটি কর্মী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রত্যাশা নিয়ে প্রবেশ করে এবং চাকরি লাভের পরে এই দিন দিন এই প্রত্যাশার পরিমাণ বাড়তে থাকে। তো কর্মীর এইসব প্রত্যাশা কিভাবে পূরণ করা সম্ভব সেই ব্যাপারে পরামর্শ করেও কিন্তু অনেক সময় অংশগ্রহণের ক্ষেত্রে ভালো সুফল লাভ করা যায়। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো নৈতিক যুক্তি, অর্থাৎ কর্মীগণ নৈতিক দিক থেকে কতটুকু সক্ষম, তারা ব্যবস্থাপনায় মান উন্নয়নে কতটুকু অবদান রাখতে সক্ষম, পারদর্শী, সেটার উপরে কিন্তু অংশগ্রহণের বিষয়টি অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে। তো শিক্ষার্থীরা আমরা এই বিষয়টি আমরা জানলাম। তো এই হলো আমাদের মোটামুটি আজকের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই সাংগঠনিক আচরণের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করলাম। ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। যেহেতু একটি জুম অ্যাপসের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করছি, এখানে সময় স্বল্পতা রয়েছে। তো যতটুকু এই সীমিত পরিসরে সম্ভব আলোচনা করেছি, বাকি যেতটুকু আছে সিলেবাসে সেগুলো তোমরা এখানে যে বুক রেকমেন্ডেশন দেওয়া আছে এগুলো, এবং আমাদের দেশে প্রচলিত যে সমস্ত মান সম্পন্ন বই আছে এগুলো তোমরা ফলো করে পড়াশোনা করবে। যদি কোনো সমস্যা থাকে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করার চেষ্টা করবে। তো শেষে তোমাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।